৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান, আওয়ামী বাকশালী ও ভারতের বিরুদ্ধে বিদ্রোহ। সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকেই নেতা মনে করেছে। ৭৫ সালের ১৫ই আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বাকশালীরা বা শেখ মুজিবের অনুসারীরা কে যে কোথায় লাপাত্তা হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না। অবশ্য শেখ মুজিবের সহপার্থী বা আওয়ামী বাকশালী নেতাদের একটা বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মেলালো এবং হত্যাকারীদের নেতা খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করল। আর আমরা গুটি কয়েক ছাত্র নেতা কর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যার প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম। তারা ৭৫-এর ৭ই নভেম্বর বিক্ষুব্ধ সিপাহী জনতার বিদ্রোহ দেখে ভয়ে পালিয়ে দেশ ত্যাগ করলাম। ছাত্রনেতা রবিউল আলম চৌধুরী, বর্তমানে সরকারি আমলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরী এর নেতৃত্বে আমরা ১০ জন ছাত্রনেতা কর্মী কুমিল্লার লাকসাম কসবা দিয়ে পালিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে উঠলাম। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আগরতলা ছিল ২ নং সেক্টর। আমরা যারা ২ নং সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলাম তাদের কাছে আগরতলা ছিল পূর্ব পরিচিত শহর। এই আগরতলা শহরের এমবিবি কলেজের ভিপি সঞ্জয় পালের বাড়িতে আমরা সবাই উঠলাম। সঞ্জয় পালের কাছ থেকে শুনলাম শেখ মুজিবের আমলে আওয়ামী লীগের ৩য় বা ৪র্থ সারির নেতা, পরবর্তীকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং শেখ হাসিনার আমলে কিছুই না এস.এম. ইউসুফ আগরতলা থেকে কলকাতায় চলে গেছেন এবং যাওয়ার সময় বলে গেছেন তিনি কিছুদিনের মধ্যেই আবার আগরতলা আসবেন। অন্যদিকে সাবেক ডাকসুর ভিপি, বর্তমানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক মুজিব বাহিনী নেতা, আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান, বর্তমান গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তফা মোহসিন মন্টু, সাবেক ছাত্রনেতা, পরবর্তীকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি, বর্তমানে জাতীয় পার্টির প্রাক্তন এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, সাবেক ছাত্রনেতা ইসমত কাদের গামা, শেখ মুজিবের মন্ত্রী মোল্লা জালারের ছেলে সাবেক ছাত্রনেতা রুমি, কবি নজরুল সরকারি কলেজের তুখুর ছাত্রনেতা, সৎ ও প্রতিবাদী ব্যক্তিত্ব, বিএনপি সরকার কর্তৃক মনোনীত ৭৯ নং ওয়ার্ড চেয়ারম্যান, বর্তমানে জাতীয়তাবাদী দল ৭৯ নং ওয়ার্ড সভাপতি জননেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আবু সাঈদ, রাজনৈতিক উপদেষ্টা ডাক্তার এস.এ. মালেক সহ শ'তিনেক নেতাকর্মী পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় পালিয়ে যায়। বলা যায় না বুঝে শুনে আমরা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যাই, যা ছিল নাবালক সুলভ রাজনৈতিক অভিজ্ঞতা। আমার ধারণা দেশ ত্যাগ করে ভারতে যাওয়া আমাদের সংখ্যা ১০০০ তিনেকের বেশি হবে না। তবে দেশ থেকে পালিয়ে ভারতের বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া ১০০০ তিনেক নেতাকর্মীর উদ্দেশ্য ছিল একটাই, আর সেই উদ্দেশ্য হচ্ছে ভারত সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধের মতো রাজনৈতিক ও সামরিক তৎপরতা চালানো। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার আমাদের সাহায্য করা দূরে থাক পাত্তাই দেয়নি। ১. গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদের জিএস, পরবর্তীকালে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা খান মেরাজ। ২. ব্যাংকের কর্মকর্তা ও নেতা মোবারক হোসেন সেলিম। ৩. টাঙ্গাইলের ছাত্রনেতা, বর্তমানে ব্যবসায়ী বাবর আলী। ৪. টাঙ্গাইল জেলা পরিষদের ছাত্রনেতা, বর্তমানে অ্যাডভোকেট লিয়াকত হোসেন জাহাঙ্গীর। ৫. যুবনেতা নাজিবুর রহমান নিহাব। ৬. ছাত্রনেতা, বর্তমানে ব্যবসায়ী নওশীর আলী নসু। ৭. যুবকর্মী, বর্তমানে ভারতীয় নাগরিক জ্যোতির্ময় বিশ্বাস।
8 সাবেক ছাত্রনেতা বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা গোপালগঞ্জের আব্দুর রউফ শিকদার। 9 সাবেক যুবনেতা দীর্ঘদিন প্রবাসী থেকে বিদেশিনীকে বিয়ে করে ঘর সংসার করে 2 সন্তানের জন্ম দিয়ে অবশেষে বিদেশি কালচারের সাথে মানিয়ে নিতে না পেরে বিদেশি বধূ এবং সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে দেশে ফিরে বর্তমানে ব্যবসায়রত গ্রিন রোড কাঁঠাল বাগানের এসএম কাইয়ুম খসরু। এবং 10 আমি স্বয়ং বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সস্ত্রীক অবাঞ্ছিত ঘোষিত। আমরা এই 10 জন এবং আমাদের নেতৃত্ব দানকারী রবিউল ইসলাম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরী সহ মোট 11 জন আগরতলা এমবিবি কলেজের ভিপি সঞ্জয় পালের বাড়ির সাথে ময়লা নিষ্কাশনের ড্রেনের উপর পুরনো টিন দিয়ে একটি চালা বানিয়ে তার নিচে একটি বড় চৌকি ফেলে থাকতে লাগলাম। অবশ্য রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরীর সঞ্জয় পালের সঙ্গে ওদের একসাথে ঘরে ঘুমতো। তারা 10 জন ড্রেনের উপর ভাঙা টিনের চালার নিচে রাখা ওই এক চৌকিতেই ঘুমাতাম। একজনের পাশে একজন করে 9 জন পাশাপাশি ঘুমাতো, আর আমি ঘুমাতাম সকলের পায়ের ধারে, কারণ পাশাপাশি 10 জনের জায়গা ওই চৌকিতে হতো না। তাই আমি সকলের পায়ের ধারে যে জায়গা সেই জায়গায় ঘুমাতাম না কোনো রকমের শুয়ে থাকা। একে তো প্রচণ্ড মশা, তার উপর আবার চতুর্দিক থেকে খোলা, তারপর আবার ড্রেনের উপর, তাও আবার মশারি নেই। এখানে দিনের বেলাতেই মশা ধরত। এই অবস্থায় ঘুমানো তো প্রশ্নই ওঠে না। অবশ্য আমাদের ঘুমানোর জন্য 2-3টা কম্বল দেয়া হয়েছিল। সবাই একটা কম্বল বিছিয়ে আরেকটি কম্বল দিয়ে পা ঢেকে মাথা থেকে মুড়ে শুয়ে থাকত। আমি কম্বল নাপিয়ে লুঙ্গি দিয়ে শরীর ঢেকে শার্টের ভিতর মুখ মাথা ঢুকিয়ে রাখতাম। আমি আর মোবারক হোসেন সেলিম অধিকাংশ রাত গল্প করে আর মশা মেরে কাটিয়ে দিতাম। মশা মেরে 2 বন্ধু মিলে আবার গুনতাম কত হাজার কতশো মশা মারলাম। এইভাবেই রাত পার করে দিয়ে সকালে পায়ের ধারে শুয়ে পড়তাম। যতখানি বেলা সম্ভব ঘুমিয়ে পার করে দিতাম, কারণ আমাদের কপালে সকালের নাস্তা খাওয়া ছিল না। তাই রোজা রাখার মতো শুয়ে শুয়ে বেলা পার করে দিতে চাইতাম। ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সেক্রেটারি রাধু দত্ত দুপুরে খাওয়ার জন্য ভারতীয় 1 টাকা 10 পয়সা এবং রাতে খাওয়ার জন্য 1 টাকা, মোট প্রতিদিন 2 বেলা খাওয়ার জন্য 2 টাকা 10 পয়সা দিতেন। তাও আবার রুটিন মাফিক নিয়মিত দিতেন না। সপ্তাহে 2-1 দিন বা তারও বেশি দিন তো বাদ যেতই। অর্থাৎ কখনো সপ্তাহে লাগাতারভাবে, আবার কখনো সপ্তাহের মধ্যে 2-3 দিন কংগ্রেস সেক্রেটারি রাধু গুপ্ত টাকা দিতেন না। আমাদেরকে টাকা দেওয়ার জন্য রাধু গুপ্তের আন্তরিকতার অভাব ছিল না। তিনি টাকা জোগাড় করতে পারতেন না, তাই আমাদের দিতে পারতেন না। আর যখন টাকা দিতে পারতেন না, তখন আমাদের না খেয়ে থাকা ছাড়া বিকল্প কিছু ছিল না। রাধু গুপ্ত চৌধুরী রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরীর কাছে টাকা দিতেন। রবিউল দিতেন শঙ্কর বোর্ডিংয়ে, এবং শঙ্কর বোর্ডিংয়ে বলা ছিল দুপুরে 1 টাকা 10 পয়সা, রাতে 1 টাকার বেশি কাউকে খেতে দেওয়া হবে না। দুপুরে 1 টাকার ভাত, 10 পয়সার ভাজি, কাঁচামরিচ, পেঁয়াজ ও ডাল ফ্রি। রাতে 90 পয়সার ভাত, 10 পয়সার ভাজি। এই ছিল আমাদের বরাদ্দ। আমরা দুপুরে 1 টাকার খাবার খেয়ে হোটেলে ক্যাশ থেকে 10 পয়সা ফেরত নিয়ে ওই 10 পয়সা দিয়ে বিড়ি কিনে খেতাম। কাপড় চোপড়ে আমরা এমনই ফিটফাট যে কেউ চিন্তাই করতে পারতো না যে আমাদের পেটে ভাত নেই, পকেটে পয়সা নেই। আসন্ন শীতের কথা চিন্তা করে আমি আমার ডবল বেস স্যুটটা বাসা থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমি যখন ডবল বেস স্যুটটা পরে আগরতলার রাস্তায় বের হতাম, তখন সারা আগরতলার নরনারী আমার দিকে, আমার ডবল বেস স্যুটের দিকে তাকিয়ে থাকতো। সারা আগরতলা শহরে আমার ছাড়া দ্বিতীয় কোনো ডবল বেস স্যুট ছিল না। মেয়েরা তাকিয়ে থাকতো আকর্ষণীয়ভাবে এবং ছেলেরা তাকাতো ঈর্ষান্বিতভাবে। কতজন জিজ্ঞেস করেছে এটা কোথা থেকে বানিয়েছি, বলতে হয়েছে কলকাতা থেকে বানিয়েছি, কারণ আমরা যে বাংলাদেশ থেকে এসেছি এটা ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সেক্রেটারির নির্দেশে গোপন করতে হয়েছে। শুধু তাই নয়, আমরা যে মুসলমান এটাও গোপন করতে হয়েছে।
আমাদের পরিচয় গোপন করে মিথ্যে পরিচয়ে থাকতে হয়েছে। বলতে হতো আমরা কলকাতা থেকে বেড়াতে এসেছি এবং আমরা সকলেই হিন্দু। আমাদের প্রত্যেকেরই একটা করে হিন্দু নাম ছিল। এস.এম. ইউসুফের নাম ছিল সরোজাদা, রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরীর নাম ছিল রবি রায় চৌধুরী ওরফে রবিদা। আমার নাম ছিল অনন্ত দাস গুপ্ত ওরফে অনন্তদা। আমরা ভারতীয় হিন্দু নাগরিকের মিথ্যে পরিচয়ে ভারতের আগরতলায় থাকতে লাগলাম। আমাদের স্মার্ট ফিটফাট আধুনিক পোশাকের পকেট থেকে যখন পাতার বিড়ি বের করে ধূমপানের জন্য আগুন ধরাতাম, তখন মানুষ অবাক হয়ে চেয়ে থাকতো, মনে করত এটা আমাদের এক ধরনের শৌখিনতা বা ফ্যাশন। আসলে যে আমাদের বিড়ি খাওয়ারও পয়সা নেই এটা আগরতলার মানুষ বুঝতো না। পেটের ক্ষুধার কী জ্বালা তা আমরা হাড়ে হাড়ে বুঝেছি। মাঝে মাঝেই কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্ত টাকা দিতে পারতেন না। এই টাকা দিতে না পারার ঘটনা পরপর 2-3 দিনও হয়ে যেত। ক্ষুধার যন্ত্রণায় আমরা কাতরাতে থাকতাম। আমি বলতাম, আমরা কাজ করে খাই, প্রয়োজনে মজুরের কাজ করে আমাদের আহার জোটাই। কিন্তু না, আমাদের কাজ করাও মানা। আমাদের পিছনে ভারতের গোয়েন্দা লেগে থাকতো, যে কোনো মুহূর্তেই আমাদের গ্রেপ্তার করতে পারে। তাই কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্তের কথার বাইরে এক চুলও চলা যাবে না। ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকতাম। ক্ষুধার জ্বালায় সইতে না পেরে শঙ্কর বোর্ডিংয়ে গিয়ে হোটেলের মালিক দাদাবাবুকে মিনতির সাথে বলতাম, দাদাবাবু, এই বেলাটা আমরা খাই, পরের বেলা 2 বেলার পয়সা একবারে নিয়ে নিয়েন। শঙ্কর বোর্ডিংয়ে মালিক দাদাবাবুর এক জবাব, আগে পয়সা পরে খাওয়া, সোজা বের হন। হোটেলের দরজার পাশে দাঁড়িয়ে বেলাজের মতো দেখতে থাকতাম লোকে মাছের মাথা, মুরগির মাংস, খাসির মাংস আরও কত কী দিয়ে খাচ্ছে। দাদাবাবু ধমক দিয়ে বলতো, দাঁড়িয়ে রয়েছেন কেন, যান পথ ছাড়ুন। একসময় ধীরে ধীরে হোটেলের দরজা থেকে সরে আসতাম। রাস্তার কল থেকে পেট ভরে পানি খেয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকতাম। এভাবেই চলতে থাকলো আমাদের দিন। আমরা মুক্তিযুদ্ধের কিংবদন্তি নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ বাহিনীতে যোগ দেওয়ার অপেক্ষায় দিন গুনতে লাগলাম। স্বেচ্ছায় সকল দুঃখ কষ্ট হাসি মুখে বরণ করে নিলাম। একদিন 32 ঘন্টারও অধিক সময় অভুক্ত থেকে ক্ষুধার জ্বালা সইতে না পেরে টাঙ্গাইলের বাবর আলী ওরফে দীপকের সাথে ফন্দি করলাম। আজ দুজনের হোটেলের মালিক দাদাবাবুকে কিছু না বলে অন্য কাস্টমারদের মতো সেজে খেতে থাকব। তারপর যা হবার হবে, পেট থেকে তো আর খাবার কেউ বের করে নিতে পারবে না। ফন্দি মতো দুজনের সোজা শঙ্কর বোর্ডিংয়ে খাওয়ার টেবিলে বসে পড়লাম। হোটেলের প্রথম বয় যথারীতি আমাদের সামনে কাঁসার থালা দিয়ে গেল। দ্বিতীয় বয় গরম পানি দিয়ে আমাদের হাত এবং থালা ধুয়ে দিয়ে গেল। তৃতীয় বয় বালতি করে ভাত আর বাটি নিয়ে আমাদের সামনে এসে বালতি থেকে বাটি মেপে আমাদের থালায় যেই ভাত দিতে যাবে অমনি দাদাবাবুর হাত, এই পয়সা কই? আমি বললাম, রবিদা নিয়ে আসতেছে। দাদাবাবু হাত ইশারা করে বললেন, বয় চলে গেল। সব কাস্টমার খাচ্ছে, আমরা দুইজন বন্ধু খালি থালা সামনে নিয়ে বসে আছি। সবাই খাচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখছি, তাও আমার সামনে খালি থালা নিয়ে। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না। আমরা তো জানি রবিদা আসবে না, তারপরও রবিদা কেন এখনও আসছে না, চল তো গিয়ে দেখি বলতে বলতে একসময় দুজনে হোটেল থেকে বের হয়ে এলাম। তখন দুপুরবেলা। আমরা যেখানে থাকি সেই পাড়ার এক বাড়িতে ডেকোরেশন হচ্ছে। জিজ্ঞেস করলাম, দাদা এখানে কি হবে? ভদ্রলোক উত্তর দিলেন, সন্ধ্যায় কীর্তন হবে। শুনে আমরা তো মহা খুশি। কীর্তন হবে মানে কীর্তনের প্রসাদ হিসেবে নিশ্চয়ই খিচুড়ি খাওয়াবে। বেজায় আনন্দে নিয়ে দুজনে ঘুরে বেড়াচ্ছি, কখন সন্ধ্যা হবে, কখন কীর্তন হবে, কখন আমরা খিচুড়ি খাবো। দুজন যুক্তি করছি, আমরা আগে খাবো, তারপর অন্য বন্ধুদের খবর দিব, নইলে আবার কোনো ভেজাল বেঁধে যায়। রবিদা আবার যদি কীর্তনে আসা খিচুড়ি খাওয়া আমাদের জন্য নিষেধ করে, তাই ঠিক করলাম আমাদের খাওয়ার আগে কাউকে জানাবোই না। সন্ধ্যার আগেই আমরা দুই বন্ধু এসে হাজির হলাম। তখন কেউ আসেনি। বাড়ির বাইরের লোকদের মধ্যে আমরাই সবার আগে এসেছি। বাড়ির গৃহকর্তা ইশারায় সামনে বিছানায় হোগলায় বসতে বললেন। আমরা বসে পড়লাম।
আমরা কোনো কথা বলছি না। কীর্তন শুরু হলো। হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। কীর্তন শেষে গৃহকর্ত্রী মা আমাদের বিশেষ যত্ন সহকারে প্রসাদ মানে খিচুড়ি খাওয়ালেন। আমরা খুব খেলাম। যত দিলেন ততই খেলাম, নিষেধ করলাম না। যে যত্ন করে খাওয়ালেন মনে মনে ভয় পেলাম, যদি টের পাই আমরা মুসলমান তাহলে আর দেহে প্রাণ থাকবে না। দেহটাও থাকে কিনা সন্দেহ। সবাইকে খবরটা দিলাম। পড়ি কি মরি করে দৌড়ে গেল সবাই। পরদিন দুপুরে পুকুর পাড়ে গেলাম চান করতে। চান মানে গোসল। আমরা তো সবাই হিন্দু, তাই গোসলকে চান বলতে হচ্ছে, পানিকে জল বলতে হচ্ছে। এর কোনো ভুলভ্রান্তি হলে সর্বনাশ, উপায় থাকবে না। শান বাঁধানো পুকুর পাড়ে বসে আছেন সেই গৃহকর্তা। আমাদের দেখে জিজ্ঞেস করলেন, কলকাতা গতকাল প্রসাদ খেয়েছিলে? আমি বললাম, জি খেয়েছি। ব্যাস, বৃদ্ধ গৃহকর্তার চেহারা পরিবর্তন হয়ে গেল। বার কয়েক আমাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন, তারপর দ্রুত চলে গেলেন। আমি ভয় পেয়ে গেলাম। মনে মনে খুঁজতে লাগলাম কী ত্রুটি হলো, কিন্তু কোনো ত্রুটিই খুঁজে পেলাম না। আমরা তাড়াতাড়ি চলে এলাম। ওই রাস্তায় আর গেলাম না। কাউকে কিছু বললামও না। আমাদের মধ্যে যে সত্যিকারের হিন্দু বন্ধু ছিল জ্যোতির্ময়, ওকে একদিন এই ঘটনা বলায় জ্যোতির্ময় বলল, বেঁচে গেছিস, ধরা পড়ে গিয়েছিলি তোরা হিন্দু না। কিভাবে? ওই যে জি খেয়েছি বলেছিস। তাহলে কি বলতে হবে? বলতে হবে আজ্ঞে খেয়েছি, জি বলা যাবে না। জির স্থলে আজ্ঞে বলতে হবে, জি মুসলমানরা বলে। 15ই ফেব্রুয়ারি 76 সাল। রাতে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্ত এসে বললেন, আগামীকাল সকালে কাদের সিদ্দিকীর কাছে যাওয়ার জন্য তোমরা তৈরি হও। শুনে আমরা তো মহা আনন্দিত। যাক, আল্লাহ পাক এই কর্মহীন ক্ষুধার্ত জীবন থেকে বাঁচালো। রাধুগুপ্ত বাবু আমাদের হাতে আগরতলা টু ধর্মনগর বাসের 10টি টিকিট এবং 30টি অ্যাডমিন বমি বন্ধ হওয়ার ট্যাবলেট দিলেন। আমরা সবাই হতবাক হয়ে বলে উঠলাম, 30টা অ্যাবমিন? রাধুবাবু বললেন, দোকানে আর ছিল না, তাই বেশি দিতে পারি নাই। তোমরা সকালে যাওয়ার সময় আরও কিছু অ্যাবমিন নিয়ে নিও। কথা শুনে আমরা সবাই হেসে দিয়ে বললাম, এত অ্যাবমিন ট্যাবলেট দিয়ে কি হবে? রাধুগুপ্ত হেসে হেসে বললেন, কাছে রেখো, কাজে লাগবে। তারপর আমরা আমাদের 2000 টাকা দিয়ে বললেন, খুব চেপে চেপে খরচ করবা, মনে রাখবা ফুরিয়ে গেলে আর পাবে না। সবশেষে কাদের সিদ্দিকীর কাছে যাওয়ার রাস্তা সম্পর্কে বললেন। প্রথমেই ধর্মনগর রেলওয়ে জংশন, সেখান থেকে ট্রেনে করে আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি হয়ে ধুবড়ি, তারপর বাসে এবং হেঁটে মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে যেতে হবে এবং সেখান থেকে বিএসএফ আমাদেরকে কাদের সিদ্দিকী বীরুত্তমের কাছে পৌঁছে দেবে। পরদিন সকাল 7টায় আগরতলা টু ধর্মনগর বাসে উঠলাম। ঠিক কাটায় 7:30 বাস ধর্মনগরের উদ্দেশ্যে ছেড়ে দিল। বাসের সুপারভাইজার বলল, আপনারা সকলেই বমির ট্যাবলেট অ্যাবমিন খেয়ে নিন, কারো দরকার হলে আমাদের কাছ থেকে ট্যাবলেট নিতে পারেন। বাস চলতে শুরু করলো। মিনিট 20 মধ্যেই আমাদের বাস উঁচু পাহাড়ে উঠতে লাগলো। কি অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য! চারদিকে শুধু গাঢ় মনোরম সবুজের সমারোহ। উপরে পরিষ্কার নীল আকাশ। পৃথিবী যেন নীল আর সবুজ এই দুই রঙে বিভক্ত। উপরে নীল আকাশ, তারই নিচে গাঢ় সবুজ পৃথিবী। মনোরম গাঢ় সবুজের ভিতর দিয়ে আমাদের বাসটি চরকির মতো ঘুরতে ঘুরতে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে, আবার ঘুরতে ঘুরতে নিচে নেমে যাচ্ছে। এইভাবে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে বাস যাচ্ছে। ইতিমধ্যেই বাসের মহিলা যাত্রীরা বমি করতে শুরু করেছে, সেই সাথে কিছু পুরুষ যাত্রীও বমি করা শুরু করেছে। বাসের তীব্র ঘূর্ণনের ফলে আধা ঘন্টার মধ্যেই মহিলা যাত্রী সকলে বমি করে ফ্ল্যাট। মহিলাদের গায়ের কাপড় চোপড় বেসামাল। পুরুষ সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করেও মহিলাদের কাপড় চোপড় ঠিক রাখতে পারছে না। এরই মধ্যেই পুরুষ যাত্রীদের প্রায় অর্ধেক বমিতে সামিল হয়েছে। তার মধ্যে আমাদের কয়েকজনও আছে, অ্যাবমিন ট্যাবলেট খাচ্ছে আর বমি করছে।
এতক্ষণ পুরুষেরা শাড়ি পরা মহিলাদের কাপড় সামলানোর বৃথা চেষ্টা করেছে, আর এখন কে কাকে সামলায়? চাচা আপন প্রাণ বাঁচা। ঘণ্টাখানিকের মধ্যেই আমি আর টাঙ্গাইলের বাবর আলী ছাড়া বাসের মহিলা পুরুষ নির্বিশেষে সকল যাত্রী বমি করে ফ্ল্যাট। কাপড় চোপড় বেসামাল মহিলাদের দিকে তাকিয়ে দেখা তো দূরে কথা, সম্পূর্ণ উলঙ্গ হয়ে থাকা মহিলার দিকেও তাকাবার কেউ নেই, কারোর সামর্থ্য নেই। আমার অবস্থাও প্রায় কাহিল। চতুর্দিকে গাছের গাঢ় সবুজ রং এবং আকাশের নীল রঙে যে কত পীড়াদায়ক তা আগরতলা তো ধর্মনগর এই রাস্তায় যে যায়নি সে কখনোই বুঝবে না। ঘণ্টা দুই পর পাহাড়ের একটা চওড়া প্রশস্ত মাঠের মতো জায়গায় বাসটি থেমে গেল। বাবর আলী আর আমি বাস থেকে নেমে এলাম। এখানেও সেই পীড়াদায়ক গাঢ় সবুজ আর নীল ছাড়া অন্য কোনো রং নেই, নেই অন্য কোনো কিছু। বাসের সুপারভাইজার জানালেন এখনও আধা ঘন্টা রেস্ট। বাসে থাকতে আর 2-1 মিনিট দেরি হলে আমিও বমি করে দিতাম। সুপারভাইজার বলল তাড়াতাড়ি অ্যাভোমিন ট্যাবলেট খেয়ে নিন, বমি শুরু হয়ে গেলে আর খেয়ে লাভ হবে না। আমরা চট করে একসঙ্গে 2টো করে অ্যাভোমিন খেয়ে নিলাম। সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম আপনাদের বমি হয় না? উত্তরে বলল প্রথম প্রথম হতো, এখন আর হয় না, প্রতিদিন আসা যাওয়া করি, শুয়ে গেছে। তাছাড়া আমরা রাত থেকেই ট্যাবলেট খেতে থাকি। রাতে 2টো খাই, সকালে খালি পেটে 2টো, নাস্তার পর আরও 2টো, তারপর বাসে উঠি। আমি আর বাবর আলী ঘাসের উপর টান টান হয়ে শুয়ে পড়ি। বাসের অন্যান্য যাত্রীরাও শুয়ে পড়ে। আধা ঘন্টা পরে বাসের চালক যাত্রীদের বাসে ওঠার জন্য হর্ন বাজাতে থাকে। আমরা সবাই বাসে উঠে পড়ি। বাস চলতে থাকে। ঘণ্টা 3 পর ধর্মনগর এসে বাস থামল। আমরা বাস থেকে নেমে ধর্মনগর রেলওয়ে স্টেশন গিয়ে গৌহাটি হয়ে ধুবুরি যাওয়ার টিকিট কাটলাম। ধর্মনগর রেলওয়ে জংশন ঢাকার কমলাপুর রেল স্টেশনের চাইতেও বেশ বড়। ত্রিপুরা রাজ্যের সাথে কলকাতা সহ সমস্ত ভারতের এটাই হচ্ছে স্থলপথে একমাত্র যোগাযোগ ব্যবস্থা। স্টেশনে লুচি বিক্রি হচ্ছিল। আমার খুবই লুচি খেতে ইচ্ছে করছিল। মুজিবুর রহমান নেহার রংপুরের কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমাদের 18 জনের এক সম্মুখ যুদ্ধে আমাদের 14 জন নিহত হন। এই নিহতদের মধ্যে মুজিবুর রহমান নেহার একজন। এর কাছে রবিউল আলম চৌধুরী, বর্তমানে সরকারি আমলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিএস মুক্তাদির চৌধুরী আমাদের সকলের টাকা একসঙ্গে দিয়েছিল। আমি মুজিবুর রহমান নেহারের কাছে লুচি খাওয়ার জন্য টাকা চাই, কিন্তু নেহার আমাকে টাকা নষ্ট করা যাবে না বলে বিমুখ করে। আমি অনেক বলি, অনেকবার বোঝাবার চেষ্টা করি যে আমার লুচি খেতে খুবই মন চেয়েছে। আমি এও বলি রাতের খাবারের পরিবর্তে আমি লুচি খাবো, আমাকে 2টো টাকা দেওয়া হোক, কিন্তু কিছুতেই মুজিবুর রহমান আমাকে লুচি খাওয়ার জন্য 2 টাকা দেয়নি। আমার আজও এই 20-22 বছর পরেও মনে হয় নিহার আমাকে লুচি খাওয়ার জন্য টাকা না দিয়ে বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে। বোধহয় এরই নাম দিন যায় কথা থাকে। আমরা সকালে ট্রেনে উঠলাম। ট্রেন ছেড়ে দিল। ট্রেন একসময় আসামের রাজধানী গৌহাটি স্টেশনে থামল। আমরা ট্রেনে বসেই মনোমুগ্ধকর মনোরম পাহাড় শহর গৌহাটিকে দেখলাম। সৌন্দর্যের অপূর্ব লীলায় ভরপুর পাহাড়িয়া গৌহাটি শহর দেখে মনে হয় থেকে যাই। গৌহাটি স্টেশন থেকে ট্রেন পাল্টিয়ে আমরা ধুবুরির ট্রেনে উঠে পড়লাম। ভারতীয় ত্রিপুরা রাজ্যে পাড়ি দিয়ে আসাম রাজ্যের পুরো রেলপথ অতিক্রম করে আমরা ধুবড়ি এসে ট্রেন থেকে নেমে বাসে করে খুব সম্ভবত বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর ভারতীয় অংশের পাড়ে আসলাম। ইঞ্জিন চালিত নৌকায় বিশাল চওড়া এই নদী পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করলাম। তারপর মেঘালয়ে পাহাড়িয়া জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকলাম। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। সেই দুপুর থেকে হাঁটতে শুরু করেছি। এখন রাত্রি দ্বিপ্রহর। ক্লান্ত, বিষণ্ণ, ক্ষুধার্ত দেহ আর চলতে চায় না। কিন্তু আর উপায় কী? ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে জঙ্গলের জীবজন্তুর জলজল চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। এরই মধ্যেই আমরা 10 জন তরুণ একই উদ্দেশ্যে অজানা পথ চলেছি। আরও কিছু দূর এগোতেই অন্ধকারের ছায়ার মতো মনে হলো ওইটা বিএসএফ ক্যাম্প হতে পারে। উচ্চস্বরে চড়া গলায় জিজ্ঞেস করলাম, এ ভাইয়া, ইয়ে বিএসএফ ক্যাম্প হয়? বলতে বলতে আর একটু এগোতেই হোল্ড হ্যান্ডস আপ বলি বিএসএফ সেন্ট্রি তেড়ে উঠল। আমরা সবাই হাত উঁচু করে দাঁড়িয়ে রইলাম। 3-4 জন বিএসএফ আমাদের দিকে টর্চ মেরে হাত থেকে অস্ত্র নিয়ে এগিয়ে এলো। কাছে এসে জিজ্ঞেস করলো, তুম লোগ কোন হ্যায়? আমরা বললাম,
हम लोग को त्रिपुरा का कांग्रेस सेक्रेटरी राधु गुप्त ने महेंद्रगंज बीएसएफ कैंप में जाने के लिए भेजा है। আরও ৫-৭ জন বিএসএফ এসে আমাদের ঘিরে ফেলে বলল, হাত নামাইয়ে। আমরা হাত নামালাম। একজন বিএসএফ বলল, তুম লোক ইহা ঠেরো হাম আড়া হায়, বলে ক্যাম্পের ভেতর চলে গেল। আমরা বললাম, হাম লোক ইহা বৈঠা সাকতা হে? বিএসএফ বলল, বৈঠে বৈঠে। আমরা মাটিতে বসে পড়লাম। প্রথমে একটু হাতের উপর ভর দিয়ে বসলাম, তারপর মাটিতে শুয়ে পড়লাম। দেহের ক্লান্তিতে ঘুমিয়েও পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, বিএসএফের ডাকে ঘুম ভাঙল। তারপর কড়া পাহারায় আমাদের ক্যাম্পের ভেতর নিয়ে গেলে একজন ক্যাপ্টেন বা মেজর আমাদের সাথে কথা বলল। তাকে আমরা বিস্তারিত বললাম এবং আমাদের খেতে দেওয়া ও বিশ্রাম নিতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আবেদন করলাম। তিনি 10 জন বিএসএফ দিয়ে বললেন, উন লোক কো সাথ যাইয়ে। বিএসএফের সাথে আমরা আবার হাঁটতে শুরু করলাম। রাত্রি শেষ হলো, আমাদের হাঁটা শেষ হলো না। পূর্বাকাশ রঙিন করে সূর্য উঠল। আমরা চলতেই থাকলাম। 5-6 মাইল দূরে আর একটা বিএসএফ ক্যাম্পে এসে আমাদেরকে বুঝিয়ে দিলে নতুন বিএসএফ দল আমাদেরকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলো। আমরা তাদের কাছে খাওয়ার আবেদন করলাম, কিন্তু কোনো ফল হলো না। বেলা 12টার দিকে অন্য একটা ক্যাম্পে আমাদের এনে 2টো রুটি আর বুটের ডাল খাওয়ানো হলো। পেটে প্রচণ্ড খিদে, মুহূর্তের মধ্যে রুটি শেষ হয়ে গেল। আমাদের খাওয়ার জন্য আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল। আধা ঘন্টা পর আবার আমাদের নিয়ে বিএসএফ হাঁটা শুরু করলো। একটার পর একটা ক্যাম্প আর দল বদলের মাধ্যমে আমরা হাঁটতেই লাগলাম। এইভাবে 2 দিন 2 রাত এক নাগাড়ে বিরামহীন হেঁটে আমরা মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে পৌঁছালাম। এখানে বিএসএফের একজন ব্রিগেডিয়ার আমাদের পৃথক পৃথকভাবে সারা রাত জিজ্ঞাসাবাদ করে। 20শে ফেব্রুয়ারি বিকেলে আমাদের মনে হলো, আজ রাত 12টার পরই তো 21শে ফেব্রুয়ারি, মহান এক শহীদ দিবস। সিদ্ধান্ত নিলাম শহীদ দিবস উদযাপন করার। 6টি টিন, তৈল বা মুড়ির টিন আর গায়ের চাদর দিয়ে মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পের মাঠে আমরা তৈরি করলাম অস্থায়ী কৃত্রিম শহীদ মিনার। রাত 12টা 1 মিনিটে গোলাম মোস্তফা খান মিরাজ, মোবারক হোসেন সেলিম, আব্দুর রউফ শিকদার, এস.এ. কাইয়ুম খসরু, নজিবুর রহমান নিহার, নওশীর আলী নসু, বাবুর আলী, লিয়াকত হোসেন জাহাঙ্গীর, জ্যোতির্ময় বিশ্বাস এবং মতিউর রহমান রেন্টু, আমরা এই 10 জন লাইন ধরে আব্দুল গফফার চৌধুরী রচিত শহীদ আলতাফ মাহমুদ এর সুরে বিখ্যাত ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গাইতে গাইতে মাঠ প্রদক্ষিণ করে আমাদের তৈরি শহীদ মিনারে পুষ্প অর্পণ করি। মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পের প্রায় সকল সদস্য গভীর কৌতূহল এবং আগ্রহ নিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে এ দৃশ্য অবলোকন করেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর পক্ষ থেকে সাভারের মাহবুবুর রহমান মাহবুব মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে প্রথম আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। দিন 10 পর আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় মুক্তিবাহিনীর হেডকোয়ার্টার চান্দুভুঁইতে নেওয়া হয়। পাহাড়িয়া জঙ্গলের চান্দুভুঁই নামক স্থানে 2 পাহাড়ের মাঝখানে, যেখানে দিনে সূর্য দেখা যায় না, আকাশও দেখা যায় না, জঙ্গলের ভেতরে এমন একটি স্থানে খেরোকুটো দিয়ে কোনো রকমে বানানো ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। আদিম যুগে মানুষ যখন পাহাড়ে জঙ্গলে বসবাস করত, তখন হয়তো মানুষ থাকার জন্য এর চাইতে ভালো ঘর করেছিল। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের কাছে এলাম, কিন্তু দুঃখ গেল না, দুঃখ সঙ্গে রয়েই গেল। এখানেও ক্ষুধার যন্ত্রণা, প্রতি 24 ঘন্টায় একবার খাওয়া। বেলা 12টার দিকে নারকেলের আচারের
আচা ভাত, সঙ্গে সামান্য ডালের পানি। পরের দিন আবার বেলা 12টায় ওই পরিমাণ ভাত, অর্থাৎ 24 ঘন্টা পর পর একবার যৎসামান্য ভাত। চান্দুভুঁই পৌঁছার 3 দিন পর বাঘা কাদের সিদ্দিকীর সঙ্গে আমাদের দেখা হলো। বাঘা সিদ্দিকী আমাদের প্রথম দর্শনেই বললেন, কষ্টের আগুনে জ্বলে জ্বলে অঙ্গার হতে হবে, তারপর দেশ সেবা করতে হবে। যদি পারো তাহলে তোমরা আমার সাথে থাকো, না পারলে ভাই চলে যাও। তিনি আরও বললেন, হাসি মুখে কষ্ট করতে না পারলে দেশ সেবা করা যাবে না। দেশ সেবার মানেই হচ্ছে কষ্ট করা। 71 মুক্তিযোদ্ধাদের চাইতেও আরও বেশি কষ্ট করতে হবে, আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে। 71 আমরা সব কিছুই সহজে পেয়ে গিয়েছিলাম, তাই জাতির জীবনে আজই বিপর্যয় নেমে এসেছে। তাই বলি, ভাই যদি কষ্ট করতে পারো, যদি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারো, তাহলে থাকো, নইলে চলে যাও। প্রতি উত্তরে আমরা বললাম, আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, তবু আপনার সাথে দেশের কাজ করব। সাথীদের প্রায়ই আমি বলতাম, পৃথিবীর এমন কোনো লেখক আছেন এই জায়গা, এই পরিবেশ, এই ঘটনা নিয়ে লিখে মানুষকে বোঝাতে পারবে?